আসসালামু আলাইকুম সবাইকে। কালকের মতো আজকেও ভাবছিলাম যে ভিডিও দিব না, কারণ একটু ঠান্ডা লাগছে। আমার ঠান্ডা বলতে গলাটা একটু ব্যথা করতেছে এই আর কি। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নিউ আসছো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করো সবার সাথে। আমি যখন মিমরে এসব উল্টাপাল্টা কথা বলি তখন মিম অনেকটা রাইগা যায়, যার ফলে সে বিছানার থাইকা উঠা আমার কলার ধরে, গেঞ্জির কলার ধরে বলে, সরে বাচ্চা, তোকে আজকে মাইরা ফেলাবো। কি সব বলিস? তোর মুখে কি কিছু আটকায় না? আসলে সত্যি কথা বলতে আমি মিমরে এসব মন থেকে বলি নাই, কারণ আমি বুঝে গেছি যে ওই ছেলের সাথে ওর আর কোনো রিলেশন নাই। এখন বর্তমানে মিমের যা কিছু সবকিছু আমি, মানে আমার ফ্রেন্ডের আইডিয়াটা কাজে লাগছে পুরোপুরি ভাবে। আমি মিমের থেকে ছোট হলে ওর থেকে অনেকটা অ্যাডভান্স। আমি আবার মিমরে বলা শুরু করি যে কান্না করলে কি মিথ্যাটা সত্যি হয়ে যাবে? এটা শোনা মিম বলে যে আমি একটাও মিথ্যা কথা বলতেছি না, আমার রাশেদের সাথে কখনো কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। তারপর আমি বলি যে তাহলে তোমার পেটে ওইটা কার বাচ্চা? মিম বলে যে দেখ আজম, তোর সাথে আমার ফার্স্ট টাইম ওইসব হয়েছে। আমি খারাপ হইতে পারি, বাট এতটাও খারাপ না যে কারো পাপের ফসল তোর ঘাড়ের উপর চাপাই দিব। মিম কান্না করতে করতে এসব বলতেছে আমাকে। ওর কান্না দেখে আমার অনেক কষ্ট হইতেছে, বাট কিছু করার নাই। এতদিন যে আমারে কষ্ট দিচ্ছে, ওরেও তো একটু কষ্ট পাইতে হবে, তাই না? আমি আবার ওরে বলা শুরু করি, আচ্ছা যা হয়েছে হয়েছে, বাদ দাও, এখন এটা কি করা যায় সেটা ভাবো। মিম বলে যে তোর কথা আমি কিছুই বুঝতেছি না। আমি বলি যে এখানে না বুঝার কিছু নাই, কালকে তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে, দিয়ে আমরা দুইজন মিলে অ্যাবর্শনের কথা বলবো। এইটা শুনে মিম বড় বড় চোখ করে আমার দিকে তাকায়। তারপর ও আমাকে বলে যে আমি মরে গেলেও এটা করব না। আমি বলি যে আমার এই বাচ্চা লাগবে না, আর তোমার যদি বাচ্চার এতই দরকার হয় তাহলে তুমি তার আসল বাপের কাছে চলে যাও। এটা শোনার পর মিম আমার আর কোনো কথা বলে না, অন্য পাশে গিয়া শুয়ে পড়ে। মিমরে আমি এই কথাগুলো কষ্ট দেওয়ার জন্য বলতেছি। আমি জানি যে মিম যা বলতেছে সবকিছুই সত্য, আর আমার অনেক খুশি লাগতেছে, কারণ একটা ছেলের জীবনে সবচাইতে বেশি খুশি হয় তখনই যখন সে শুনে যে সে বাবা হইতে যাইতেছে, এরকম কিছু একটা। এরপর আমি ওর সাথে আর কোনো কথা বলি না, কিন্তু আমি টের পাইতেছি ও পাশে ঘুরে কান্না করতেছে। আমি মনে মনে বলি যে একটু তো কান্না করতে হবে তোমাকে তো বুঝতে হবে যে অন্যকে কষ্ট দিলে নিজেকে কত কষ্ট পাইতে হয়। তো এইভাবে আরো 2-1 দিন কাইটা যায়। এখন ওই আমার সাথে কথা বলতে আসে, কিন্তু আমি ওরে ইগনোর করি। মাঝে মাঝে তো ঝাড়ি দিয়েও কথা বলি, আর ওর সেই প্রেমিক পুরুষকে নিয়ে অনেক আজে বাজে কথা বলি। আমি খেয়াল করতাম যে আমার কথাগুলো শুই না ওর চোখে পানি চলে আসতো, কান্না কান্না ভাব চলে আসতো। তো এক পর্যায়ে মিম আমার ফ্যামিলিকে জানায় যে ও প্রেগনেন্ট। এটা শুই না আমার আম্মা আব্বা বলে যে আমার ছেলে তো এখন অনেক ছোট, তুমি এটা অ্যাবর্শন করায় নাও, কয়েক বছর পর তখন বাচ্চা কাচ্চা নিও। কিন্তু মিম কিছুতেই রাজি হয় না। ওর মুখে সেই একই কথা যে ওকে যদি মায়েরা ফেলে দেওয়া হয় তাও ওই বাচ্চা অ্যাবর্শন করাবে না। মিমের জেদ দেখে আম্মা আব্বা রাজি হয়ে যায়। তো একদিন আমি বাহিরে বসে আড্ডা দিতেছি ফ্রেন্ডের সাথে। আমার ফ্রেন্ডরা সবাই জানে যে কিছুদিন পর আমি বাবা হইতে যাইতেছি। এইটা নিয়ে আমারে আবার অনেক পচায়, বলে যে তুই নিজে একটা বাচ্চা, আর কিছুদিন পর তুই এক বাচ্চার বাবা হবি। আমরা সব ফ্রেন্ড মিলে একে অপরের সাথে কথা বলতেছি, এমন সময় আমার ফোনে ফোন আসে। ফোনের দিকে তাকায় দেখি মিম ফোন দিছে। আমি আবার রিসিভ করে বলি যে হ্যাঁ বলো, কি হয়েছে? মিম বলে যে আজম, আমার না অনেক আইসক্রিম খাইতে ইচ্ছা করতেছে, তুই আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসিস, ঠিক আছে? আমি বলি যে আমি পারবো না নিয়ে আসতে। তারপর মিম আর ওই পাশ থেকে কিছু বলে না, ফোনটা কাইটা দেয়। বুঝলাম যে মহারানী অনেক রাগ করছে। আমি জানতাম যে মেয়েরা প্রেগনেন্ট হইলে আচার খাইতে চাই, টক খাইতে চাই, কিন্তু এই মেয়ে তো পুরাই আলাদা, রাত্রেবেলা আইসক্রিম খাইতে চাই। যাই হোক, আমি ফ্রেন্ডের থেকে বিদায় নিয়ে আইসক্রিম কিনা বাসায় চলে যাই। রুমে ঢুকে দেখি যে ও ফোনে বাচ্চাদের ভিডিও দেখতেছে। এরপর আমি কোনো কথা না বইলা ওর পাশে আইসক্রিমটা রেখে দিই। ছোট বাচ্চাদের সামনে চকলেট রাখলে ওরা যেমনে ছবল মাইরা নিয়ে নাই, মিমো ঠিক সেইভাবে আইসক্রিম গুলা নিয়ে নিল। তারপর বাচ্চাদের মতো খাইতে শুরু করলো। আমি তো মিমের এই কাণ্ড দেখে একটু মুচকে হাসা ফেলি। তো এভাবে যাইতেছিল আমাদের দিনগুলা। মিমের সাথে তেমন একটা বাজে ব্যবহার করতাম না, কারণ এখন ওর সাথে বাজে ব্যবহার করলে বাচ্চা আর ওর দুইজনেরই ক্ষতি হইতে পারে। আমি ভাবি যে যথেষ্ট কষ্ট দিছি ওরে, আর দেওয়ার দরকার নাই। এখন যদি আবার উল্টো পাল্টা কিছু হয়ে যায় তখন আবার আমারই পস্তাইতে হবে। সেই জন্য আমি তার আর কষ্ট দিয়ে কথা বলতাম না। আমি মিমে সবসময় খেয়াল রাখতাম, ওর অনেক বেশি কেয়ার করতাম। আমার ফ্যামিলির সবাই ওর অনেক যত্ন নিত, কিন্তু কখনো তাকে এসব বুঝতে দিতাম না।
আমি আর একটা জিনিস খেয়াল করছি যে মিম নিজেই নিজের অনেক খেয়াল রাখতো, অনেক বেশি সেফ চলাফেরা করত। মিম যখন 7 মাসের অন্তঃসত্ত্বা তখন আমাদের বাসায় আমার শ্বশুর আর শাশুড়ি আসে। মেয়েদের প্রথম সন্তান নাকি নিজের বাপের বাড়িতে হয়, সেই জন্য আব্বু আম্মুর সাথে কথা বলতে আসছে আমার শ্বশুর আর শাশুড়ি। তো মিমরে যখন নিয়ে যাইতে চাইতেছে তখন মিম বলতেছে যে আমার সাথে আজম যদি যায় আমাদের বাসায় তাহলে আমি যাব, না হলে যাব না। মিম হয়তো ভয় পাইতেছে যে আমি যদি আজমের থেকে দূরে থাকি তাহলে ও হয়তো আমার সন্তানটা আর মেনে নিবে না। মিমের এই কথা শুনে আম্মু আব্বু বলে যে ঠিক আছে, সমস্যা নাই, আজমও তোমার সাথে যাবে। অবশেষে আমি আর মিম আমার শ্বশুর বাড়িতে চলে আসে। যতদিন না আমাদের বেবি হবে ততদিন এখানে থাকবো। অবশ্য ডাক্তারে ডেট দিছে যে 2 মাস পর নাকি আমাদের বেবি হয়ে যাবে, মানে সিজার করার ডেট দিছে আর কি। তো আমাদের দিনকাল ভালোই চলতেছিল। আমার শ্বশুর বাড়ি আসা 15 দিন মতো হয়ে গেছে। রাত্রিবেলা আমি বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতেছি। মিম ওর আম্মুর রুম থেকে আমাদের রুমে আসলো, এসে বিছানায় সুন্দরভাবে বসলো। তারপর আমারে বলতেছে যে আজম, তোরে আমার কিছু বলার আছে, তুই কি আমার কথাগুলো একটু শুনবি? ও অনেকটা কান্না কান্না ভাব নিয়ে কথাটা বলে। আমি বলি হ্যাঁ বলো, কি বলবা? মিম বলে যে আমার না অনেক ভয় করতেছে। আমি ওরে বলি যে কিসের ভয়? মিম বলে যে আমি অনেক শুনেছি যে বাচ্চা হওয়ার সময় নাকি অনেকে মারা যায়। মিমের কথা শুই না আমি ফোনটা রাইখা দিই, তারপর সুন্দর মতো ওর পাশে গিয়ে বসি। আসলে মিমের এই কথাটা শুনে আমারও না অনেক ভয় করতেছে, কারণ অনেকে তো মারা যায় বাচ্চা হওয়ার সময়। আমি বলি আরে এসব কিছু হবে না, সবকিছু ভালোভাবে হয়ে যাবে, দেখিও। আমার কথা শুই না মিম বলে যে আমি যদি মারা যাই তাহলে তুই অনেক খুশি হবি, তাই না? মিমের এই কথা শুই না আমার বুকটা কেমন জানি চিনচিন কইরা উঠে। আমি ওর হাতটা ধইরা বলি আরে কি বলতিছো এগুলা তুমি? মিম কান্না কইরা বলে যে আমি জানি আমি তোর সাথে অনেক অন্যায় করছি, কিন্তু বিশ্বাস করা আজম, আমি যেদিন থেকে জানতে পারছি যে আমি প্রেগনেন্ট সেই দিন থেকে আমার সব স্বপ্ন তোকে নিয়ে আর আমাদের বাবুকে নিয়ে। এটা শুনে আমি মিমরে বলি যে আরে পাগলি, আমি তো সবই জানি, আর তুমি এখন কান্না করতেছো কেন? কান্না করলে তো বাবুর ক্ষতি হবে, তাই না? মিম কান্না আরো বাড়াই দিয়া বলে যে আজম, আমি তোকে আর আমাদের বাবুকে অনেক ভালোবাসি। আমি যদি সত্যি সত্যি মারা যায় তাহলে তুই একটা ভালো মেয়ে দেখে বিয়ে করিস, কারণ আমাদের বিয়ের পর তো তুই কখনো আমার ভালোবাসা পাস নাই। তুই এমন একটা মেয়েকে বিয়ে করবি যাতে সে তোকে অনেক অনেক বেশি ভালোবাসে। আমি বলি যে আরে পাগলি, এমন কিছুই হবে না, তোমার কিচ্ছু হবে না, আল্লাহ আছে না, কোনো ঝামেলা হবে না, সবকিছু সুন্দরভাবে হবে। তো এইগুলা বলে আমি ওরে শান্ত করি। ওই অনেক কান্না করতেছিল। একটা সময় ওই আমার বুকের সাইডে মাথা রাইখা ঘুমাই পড়ে। সত্যি বলতে কি, মিমের কথাগুলো শোনার পর ওর থেকে বেশি ভয়ে আছি আমি। আসলে যদি ও যেগুলা বলতেছে ওইগুলা হয় তাহলে কি আমি ওরে ছাড়া থাকতে পারবো? আমার কি হবে তখন? এসব চিন্তা করতে করতে আমিও কখন ঘুমাই পড়ছি মনে নাই। ওই দিন রাতের ওই ঘটনার পর আমি সবসময় ওরে চোখে চোখে রাখতাম। ওরে আমি ওয়াশরুমে পর্যন্ত নিয়ে যাইতাম। তো একদিন বিকেল বেলা আমরা দুইজনে গল্প করতেছি। মিম বলে যে এখন থেকে আমি তোরে তুমি বলা অভ্যাস করব। হইতে পারিস তুই আমার ছোট, কিন্তু তুই তো আমার বাচ্চার বাবা, তাই না? পরে যখন আমার ছেলে এসে দেখবে যে আমি তার বাবারে তুই করে বলতেছি, তখন তো তোর মান ইজ্জত কিছুই থাকবে না, তাই না? আমি ওর এমন পাকনামি কথা শুই না হাসতে হাসতে তো শেষ। আমি আবার মিমরে বলি যে তোমাকে তো আমি আগেই বলছি যে আমারে তুমি করে কথা বলতে। এইটা শোনা মিম বলে তোরে তো আমার তুই বলতে বেশি ভালো লাগে পিচ্চি। আমি আবার দুষ্টুমি করে বলতেছি যে আমারে পিচ্চি বলতিছো, দাঁড়াও কিছুদিন পর আমি একটা ফুটবল টিম বানাই ফেলবো পুরা। এই কথা শোনার পর মিম অনেকটা লজ্জা পায়। এরপর মিম কিছুক্ষণ চুপ থাকার পর বলে যে ওই ডয়ারে 4-5টা চিরকুট আছে ভাঁজ করার, নিয়ে আয় তো। আমি ওরে বলি যে কিসের চিরকুট আছে ওখানে? ওই বলে যে আগে নিয়ে আয়, তারপরে বুঝতে পারবি কিসের। আমি মিমের কথা মতো চিরকুট গুলা নিয়ে আসি। ওই চিরকুট গুলো হাতে নিয়ে বলে যে এখান থেকে একটা চিরকুট তুই উঠা। তো আমি ওর হাত থেকে একটা চিরকুট উঠাই, আর ওই চিরকুটে লেখা আছে আমজাদ হোসেন মেহরাব। এইটা দেখে আমি মিমরে বলি যে এটা কি? মিম বলে গাধা, এটা আমাদের বাবুর নাম হবে। তো আমি বলি যে চিরকুটে লিখা রাখছিলা কেন, আর আমার এবার উঠাইতে বললা কেন? ওই বলে যে আমি বুঝতেছিলাম না কোন নামটা রাখবো, সেই জন্য এটা করছি। এটা শুই না আমি মিমরে রাখানোর জন্য বলি যে বাহ, তোমার তো বুদ্ধির দেখছি দিন দিন উন্নতি হচ্ছে। মিম বলে যে কি বললি আর একবার বল। আমি বলি যে আমার বউটা দিন দিন এত কিউট হইতেছে কেন। এইটা বলার পর দেখি ও কিছু বলতেছে না। এইভাবে একের পর একদিন যাইতে থাকে। একদিন হঠাৎই মিমের পেটে অনেক ব্যথা উঠে। ডাক্তারে সিজার করার যে ডেট দিয়েছিল তার ঠিক 3 দিন আগে।
মিমরে সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারে বলে যে আজকে নাকি সিজার করতে হবে। মিমরে যখন হসপিটালে নিয়ে যাইতেছিলাম ও বারবার বলতেছিল যে আজম আমার কিছু হবে না তো। আমি ওর হাতটা শক্ত করে ধরে বলি আরে পাগলি আল্লাহ আছে, কিচ্ছু হবে না দেখো। তো একে একে আমার ফ্যামিলি সবাই চলে আসে, আমার আত্মীয় স্বজন সবাই চলে আসে। সবাই দোয়া করতেছে আল্লাহর কাছে যাতে সবকিছু ভালো ভালো হয়ে যায়। মিমের অপারেশন প্রায় শেষের দিকে। কিছুক্ষণ পর দেখি যে ডাক্তার আব্বার সাথে কি কথা বলতেছে। আমি একটু আব্বার থেকে দূরে আছি, মানে আমি আমার ফ্রেন্ডের সাথে আছি। আমি খেয়াল করলাম যে ডাক্তারের সাথে কথা বলার সময় আব্বার চোখ দিয়ে পানি পড়তেছে। তো আমি সাথে সাথে দৌড়াইয়া ডাক্তারের ওখানে যাই। আমি ওখানে যাই বলি যে কোনো সমস্যা হয়েছে কি। তারপর ডাক্তারে যা বলে ওইটা শুনে তো আমার দুনিয়া পুরাটাই উলট পালট হয়ে গেল।